আমি বেসিক্যালি প্রথমে হচ্ছে যে একটা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার ছিলাম, অ্যাসিস্ট্যান্ট ছিলাম, দেন হচ্ছে প্রমোশন হয়ে এখন আল্লাহর মতো একটা ভালো অবস্থায় আছি। কাজের পারমিশন চলে আসলো, দেন যেটা বড় ডিফিকাল্টি সেটা হচ্ছে ভাষা, কারণ ওরা কেউ ওইভাবে ইংলিশ বলতে চায় না। ব্যাপারটা না যে ওরা পারে না, ওরা চায় না। আসিফ হায়দার অপু সম্প্রতি 2 মাসের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছেন। 2010 সালে পড়তে যান জার্মানিতে। এখন ওভারহাউজেন শহরে তার বসবাস। বাংলাদেশি এই তরুণ একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে টিম লিডার হিসেবে কর্মরত। বর্তমানে নিজের অবস্থান নিয়েও বেশ সন্তুষ্ট। তার বক্তব্য, জীবনযাত্রার মান এবং নিরাপত্তার কারণে ইউরোপের দেশ জার্মানিতে থাকছেন তিনি। স্ত্রীকে নেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন বাংলাদেশি এই তরুণ। মানুষের জীবনে নিরাপত্তাটা হচ্ছে ওখানে সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি, যেটার কারণে আমিও থাকতেছি। লাইফ স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমাদের এখানে ধরেন যে একজন হোটেলে কাজ করতেছে আর একজন অফিসে কাজ করতেছে, ওরা একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে যে যেই কাজই করুক। ওইখানে তো আওয়ার বেসিস স্যালারি, যে মিনিমাম হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড সরকারের যে এত টাকা ঘন্টা এরা পাবে। ভাষা না জানা এবং অদক্ষ জনশক্তি জার্মানি মাইগ্রেশনের সবচেয়ে বড় সমস্যা। আসিফের বক্তব্য, শুধু জার্মান নয়, গোটা ইউরোপের চাহিদাই হলো দক্ষ জনশক্তির। এর বাইরে তারা চিন্তা করে না। এসএসসি বা এইচএসের পরে যে আমি ভার্সিটির পড়াশোনার চাপটা ওইখানে নিতে চাচ্ছি না। এর চেয়ে আমি 1 বছর ভাষা শিখবো, ভাষা শিখে আমি হাউস বিল্ডিংয়ে যাবো এবং আমার হাউস বিল্ডিং চলাকালীন যে টাকাটা আমি পাচ্ছি, আমার মান্থলি সার্ভাইভিং যে কস্ট সেটা উঠে যাচ্ছে, তাহলে সে হচ্ছে হাউস বিল্ডিং যেতে পারে। কিন্তু যে চিন্তা করে না, আমার গোলটা এরকম যে আমি ব্যাচেলর করব পড়াশোনা, মাস্টার্স করব, আমি হয়তো পিএইচডি করব, সে অবশ্যই স্টুডেন্ট ভিসার ক্যাটাগরিতে যাবে। আর ওয়ার্ক পারমিটে যেটা বললাম যে ধরেন এখানে তো আসলে নর্মাল ওয়ার্কার মানে এরা তো পারমিট পাবে না। তো সেই ক্ষেত্রে যে ওয়ার্ক পারমিটে তারা তো স্কিল্ড ওয়ার্কার, তাদের তো অলরেডি ধরেন ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট করাই। এই বাড়িটি ফিনল্যান্ডের তুসুলায় বসবাসকারী বাংলাদেশি ব্যবসায়ী সাইফুল ইসলামের। 2007 সালে এখানে আসার পর মাত্র 1000 ইউরো নিয়ে মেইনটেনেন্স সার্ভিসের ব্যবসা শুরু করেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে ব্যবসাকে বড় করে তোলেন। মালিকানায় ছিল 10টি রেস্টুরেন্ট। ভ্রমণপ্রেমী হওয়ায় এতগুলো রেস্টুরেন্ট পরিচালনা করা কঠিন হয়ে পড়ায় 2টি রেখে বাকি 8টি বিক্রি করে দেন এই প্রবাসী বাংলাদেশি। সাইফুল ইসলামের ইউরোপ জীবনের শুরু হয় 2005 সালে রোমানিয়া থেকে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ভালোবেসে বিয়ে করেছেন রোমানিয়ান এক মেয়েকে। সেখানে নির্মাণ করেছেন একটি নান্দনিক খামারবাড়ি, যেখানে রয়েছে সুইমিং পুল। অবকাশে স্ত্রী এবং 3 সন্তান নিয়ে ফিনল্যান্ড থেকে রোমানিয়ার এই বাড়িতে বেড়াতে যান সাইফুল। বাংলাদেশ থেকে ফিনল্যান্ড আসি নাই, বাংলাদেশ থেকে আমি এসেছিলাম রোমানিয়া স্টুডেন্ট ভিসায়, ইউনিভার্সিটি অফ তিমিশোয়ারা। 2007 সালে যখন রোমানিয়া ইউরোপিয়ান ইউনিয়ন হয়ে গেল, তখন আমি হয়ে গেলাম ফ্যামিলি মেম্বার অফ ইউরোপিয়ান সিটিজেন। তখন আমরা ফিনল্যান্ডে চলে আসলাম, রেস্টুরেন্ট খুললাম। তো এভাবে আমার মনে করেন 8টা-10টা রেস্টুরেন্ট ছিল, প্লাস ক্লিনিং কোম্পানি ছিল এবং আদার টুকটাক বিজনেস ছিল। এখন রেস্টুরেন্ট আছে 2টা। বিএমইটির তথ্য বলছে 2024 সালে বাংলাদেশ থেকে বিদেশে কর্মী গেছেন 10,11,000-এর কিছু বেশি। এর মধ্যে ইউরোপের দেশগুলোতে গেছেন মাত্র 16,077 জন। রাজধানী নিকেতনে একটি ট্রাভেল এজেন্সিতে গিয়ে দেখা যায় স্টুডেন্ট এবং বিনিয়োগ ক্যাটাগরিতে ইউরোপে যেতে পরামর্শ নিতে এসেছেন অনেকেই। প্রতিষ্ঠানটি বলছে দেশের ভাবমূর্তি রক্ষার্থে ইউরোপের দেশগুলোর সাথে সরকারের যোগাযোগ বৃদ্ধি জরুরি। ইউরোপের 8টা কান্ট্রি বর্তমানে আমাদের এখান থেকে বর্তমানে পাসপোর্ট সাবমিশন করা যাচ্ছে। ওয়ার্ক পারমিটের জন্য বর্তমানে আমাদের দিল্লিতে যাওয়া প্রয়োজন পড়তেছে না। দিল্লিতে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, লাইনে দাঁড়ানো, সেই ভোগান্তিটা বর্তমানে নাই আমাদের। এটা একটা সরকারের বড় ধরনের একটা সফলতা। পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমাদের আর কি অভিজ্ঞ এবং আর কি দক্ষ জনবল আছে আমাদের, কিন্তু আর কি অ্যাম্বাসি যে আমাদের চুক্তিটা হয় সেটা প্রপারলি বাস্তবায়ন হয় না। এইটা একটা বড় ধরনের প্রতিবন্ধকতা। কম জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারের দুর্বলতা সহ বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন অভিবাসন বিশেষজ্ঞ হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিশ্বমানের চাহিদা অনুযায়ী আমাদেরকে এখানে কর্মী তৈরি করতে হবে। আমাদের হেলথ হোম কেয়ার স্টাফ তৈরি করতে হবে। একজন হেলথ কেয়ার বা হোম কেয়ার যিনি কর্মী যাবেন সেখানে কাজ করতে, তাকে ওষুধ খাওয়ানো শিখতে হবে, তাকে কিছুটা ভাষা জ্ঞান জানতে হবে, তাকে যে বয়স্ক ব্যক্তি রেখে সে কেয়ার করবে তার সেই মানসিকতা থাকতে হবে। সরকার এবং রিক্রুটিং এজেন্সিগুলোর পক্ষ থেকেও কিন্তু এই বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। মুখে মুখে বলে আমাদের নতুন নতুন শ্রমিক বাজার আমরা বের করার চেষ্টা করছি। সরকার বেশ তৃপ্তির ঢেকুর এখানে করবার চেষ্টা করে। আমার যদি প্রতি বছর 10 থেকে 12 লক্ষ কর্মী বিদেশে যায়, সেখানে যদি আমার এই ইউরোপ আমেরিকার দেশগুলোতে মাত্র 15-20 হাজার কর্মী যায়, তাহলে কি আমরা আমাদের যে চাহিদা অনুযায়ী সেই চাহিদা অনুযায়ী আমরা কর্মী করতে পারছি? বড় প্রশ্ন আমার থেকে যাচ্ছে। অথচ আমরা যদি দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো তারা কিন্তু আমাদের থেকে কম্পিটিশনে এগিয়ে রয়েছে। সরকার গার্মেন্টস খাতকে
কম শর্তে ব্যাংক ঋণ, কম দামে বিদ্যুৎ সরবরাহ সহ নানান সুযোগ সুবিধা দিচ্ছে। আবার আইএমএফেরও নানা শর্ত পূরণ করছে। অথচ গত মার্চে অভিবাসীরা বাংলাদেশে বিনা শর্তে পাঠিয়েছে $3.29 বিলিয়ন। এই অভিবাসন খাতে সরকারকে আলাদা নজর দিতে হবে। ভাষা শিক্ষা ইনস্টিটিউটের পাশাপাশি দক্ষ জনশক্তি রপ্তানিতে বাংলাদেশে সরকারিভাবে তৈরি করা যেসব ট্রেনিং সেন্টারগুলো রয়েছে সেগুলোর সদ্ব্যবহার করতে হবে। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।